মাথা নিচু করে বলল, হুজুর, মহামারী কাউকে রেহাই দেয়নি, আর যে কয়টি ঘোড়া বেঁচে আছে আমরা নিজেদের বিপদে ব্যস্ত থাকায় তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। হারুনের মনে হলো তার মাথায় রক্ত টকবক করছে। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং দৌড় প্রতিযোগিতায় মাত্র 2 সপ্তাহ বাকি। না কোনো নতুন ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার সময় আছে, না অসুস্থদের চিকিৎসা করার। একমাত্র রাস্তা হলো তার কাছে বেঁচে থাকা অবশিষ্ট নগদ অর্থ। হারুন তার শেষ সম্বলটুকু জড়ো করল এবং তার কয়েকজন বিশ্বস্ত কর্মচারীকে ডাকল, যারা এখনও তার সাথে ছিল। অস্থির গলায় সে বলল, মন দিয়ে শোনো, শহর এবং আশেপাশের সমস্ত বাজারে ছড়িয়ে পড়ো। সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়াটি চোখে পড়ে তা কিনে ফেলো। দামের পরোয়া করবে না, যা চাইবে তাই দেবে। আমার এমন ঘোড়া চাই যা আমাকে বিজয় এনে দেবে, নতুবা আমরা সবাই রাস্তায় এসে দাঁড়াবো। হারুনের লোকেরা পাগলের মতো চারদিকে ছড়িয়ে পড়ল, মুক্তির একটি উপায় খুঁজতে। এই হট্টগোল আর অস্থিরতার মাঝে হারুনের মনে এক মুহূর্তের জন্য এই চিন্তা এলো না যে তার যে শক্তি, গতি আর বংশের ঘোড়ার প্রয়োজন সেটা আসলে সেই হাড়জিরজিরে কাঠামোতেই ছিল, যাকে সে 1 বছর আগে নিজের দরজা থেকে ধিক্কার দিয়ে বের করে দিয়েছিল এবং উপহাস করেছিল। সে সমাধান খুঁজছিল অন্যের পকেটে, অথচ সমাধান তার নিজের হাতেই ছিল, যা সে তার অহংকারের কারণে হারিয়েছে। কয়েকদিন পর তার লোকেরা ফিরে এলো। তারা এক ভিনদেশী সওদাগরের কাছে অত্যন্ত চড়া দামে একটি ঘোড়া কিনে এনেছে। ঘোড়াটি দেখতে শক্তিশালী এবং সুন্দর ছিল, কিন্তু প্রধান সহিস চিন্তিত মুখে হারুনের কানে ফিসফিস করে বলল, হুজুর, ঘোড়াটি দেখতে সুন্দর বটে, কিন্তু আমাদের মরুভূমির বালিতে দৌড়ানোর অভ্যস্ত নয়। তাছাড়া এটি কিছুটা বেশিই খিটখিটে এবং দীর্ঘ দৌড়ের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মনে হচ্ছে না। হারুন ধমক দিয়ে বলল, উপদেশের সময় নেই এখন, এর চেহারা শক্তির লক্ষণ। বাকি দিনগুলোতে আমি নিজেই একে প্রশিক্ষণ দেব। আমাদের জিততেই হবে, অন্য কোনো রাস্তা নেই। এইভাবেই হারুন তার সমস্ত আশা ভরসা এই নতুন ঘোড়ার ওপর ন্যস্ত করল। প্রধান সহিসের কথাবার্তাকে উপেক্ষা করে এবং চোখে স্বর্ণমুদ্রার স্বপ্ন সাজিয়ে দৌড়ের দিনের দিকে এগিয়ে গেল। সে জানত না তকদির মরুভূমির ময়দানে তার জন্য কী পরিণাম প্রস্তুত করে রেখেছে। প্রতিযোগিতার দিন সূর্য যেন আগুন ঝরাতে ঝরাতে উদিত হল। আগে থেকেই টান টান উত্তেজনায় ভরা পরিবেশে গরম আরও বাড়িয়ে দিল। মরুভূমির প্রান্তে হাজারো মানুষ জমা হয়েছে, যেখানে ওয়ালি এবং রাজ্যের বড় বড় আমলাদের জন্য তাঁবু টাঙানো হয়েছে। ব্যবসায়ীদের শোরগোল, তলোয়ারের ঝনঝনানি এবং ঘোড়ার রেঁশারব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। ঘোড়ারা তাদের খুর দিয়ে মাটি আঁচড়াচ্ছিল। আসন্ন লড়াইয়ের উত্তেজনায় ধুলোবালি বাতাসে ভাসছিল এবং সবার দৃষ্টি শুরুর রেখায়, স্টার্টিং লাইনে নিবদ্ধ ছিল। হারুন তার সঙ্গীদের মাঝে দাঁড়িয়েছিল। কপাল থেকে ঝরতে থাকা ঘাম মুছছিল, যদিও সকালের বাতাস ছিল ঠান্ডা। সে দামি পোশাক পরেছিল, কিন্তু তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার সেই নতুন ঘোড়াটির দিকে তাকালো, যা সে চড়া দামে কিনেছিল। ঘোড়াটি বেশ বড় সড়ো এবং সুন্দর ছিল, কিন্তু এটি অস্থিরভাবে লাফালাফি করছিল, মাথা ঝাঁকাচ্ছিল এবং দৌড় শুরুর আগেই তার ঘাড় ঘামে ভিজে গিয়েছিল, যা তার মানসিক চাপ এবং বড় প্রতিযোগিতায় অনভ্যস্ততার স্পষ্ট লক্ষণ। যখন সাওয়ারিরা লাইনে দাঁড়াচ্ছিল, হঠাৎ পুরো জনসমুদ্র নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি সব শেষে আসা একজন সাওয়ারির দিকে আটকে গেল। তার পরনে কোনো চকচকে বর্ম ছিল না, না ছিল অন্য সওদাগরদের মতো রঙিন রেশমি পোশাক। সে সাধারণ পশমের একটি আলখেল্লা গায়ে জড়িয়েছিল এবং তার মুখমণ্ডল সম্পূর্ণ নেকাবে ঢাকা ছিল, কেবল চোখ দুটো ছাড়া। কিন্তু যে জিনিসটি সবার শ্বাস রুদ্ধ করে দিল তা সেই সাওয়ারি নয়, বরং সেই ঘোড়াটি যার উপর সে বসেছিল। ওটা ছিল এমন এক রূপালী রঙের ঘোড়া, যার রোদে এমনভাবে জ্বলজ্বল করছিল যেন তাকে নূর বা আলো দিয়ে তৈরি করা হয়েছে। তার শরীর ছিল সুঠাম এবং পেশিবহুল, সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। অন্য ঘোড়াদের চেঁচামেচির মাঝে সে বাদশাহী গাম্ভীর্য নিয়ে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। হারুন ব্যঙ্গ করে বিড়বিড় করতে করতে সেই নেকাব পরা সাওয়ারির দিকে তাকালো এবং বলল, এটা কোন বেদুইন যে তার ছেঁড়া ফাটা কাপড় নিয়ে বড় বড় সওদাগরদের সাথে পাল্লা দিতে এসেছে? তার আশেপাশের লোকেরা হেসে উঠল, কিন্তু হারুনের হাসি তার গলাতেই আটকে গেল যখন তার নজর সেই রূপালী ঘোড়াটির উপর পড়ল। তার বুকের ভেতর অদ্ভুত এক মোচড় দিয়ে উঠল। এই ঘোড়াটির দাঁড়ানোর ভঙ্গিতে খুব পরিচিত কিছু একটা ছিল, এমন এক গাম্ভীর্য যা তাকে কোনো এক ভুলে যাওয়া স্মৃতির দিকে টানছিল। কিন্তু তার মস্তিষ্ক এই কথা মানতে নারাজ ছিল যে এই রূপকথার ঘোড়া আর সেই কঙ্কালসার প্রাণীটির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, যাকে সে 1 বছর আগে তাড়িয়ে দিয়েছিল।
দৌড় শুরুর সংকেত বেজে উঠল। ঘোড়াগুলো বন্যার পানির মতো ছুটে চলল। তাদের পেছনে বালির ঝড় উঠল, যা মুহূর্তের জন্য সবকিছু দৃষ্টির আড়াল করে দিল। শুরুতে হারুনের ঘোড়া জবরদস্ত শক্তির সাথে এগিয়ে গেল। তার শক্তিশালী পেশি এবং বিস্ফোরক গতি তাকে সবার আগে নিয়ে গেল। জনতা হারুনের নামে স্লোগান দিতে শুরু করল এবং অহংকারী সওদাগরের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। তার মনে হলো বিজয় নিশ্চিত এবং সোনা এখন তার পকেটে। কিন্তু মরুভূমির দৌড় কোনো ছোট ময়দানের দৌড় নয়। এটি শক্তি, ধৈর্য এবং দীর্ঘশ্বাসের পরীক্ষা। অর্ধেক পথ পার হওয়ার পর যখন খুরগুলো বালিতে দেবে যেতে লাগলো এবং সূর্যের তাপ বেড়ে গেল, তখন পাশার দান উল্টাতে শুরু করল। হারুনের ঘোড়া, যে কিনা পর্যাপ্ত ঘাস আর ছায়াদার আস্তাবলের আয়েসে অভ্যস্ত ছিল, তার মনোবল হারাতে শুরু করল। তার পা ভারী হয়ে গেল, শ্বাস ছোট হয়ে এলো এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। সাওয়ারি তাকে চাবুক মেরে উত্তেজিত করার চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি ক্লান্তিতে টলতে লাগলো। ঠিক এই চরম মুহূর্তে ধুলোবালি চিরে সেই নেকাব পরা সাওয়ারি এবং তার রূপালী ঘোড়া দৃশ্যমান হল। সাওয়ারির হাতে কোনো চাবুক ছিল না এবং সে তার ঘোড়াকে মারছিল না। সে ঘোড়ার ঘাড়ের ওপর ঝুঁকেছিল, তার সাথে ফিসফিস করে কথা বলছিল, যেন তারা দুটি আলাদা দেহ নয়, বরং একই সত্তা। সেই ঘোড়াটি ছিল তুফান। সে অবিশ্বাস্য সাবলীলতায় দৌড়াচ্ছিল, যেন সে বালির ওপর নয়, বরং বাতাসের ওপর ভর করে উঠছে। তার পা বালিতে দেবে যাচ্ছিল না। সেই মাস যা সে মরুভূমিতে ইউসুফের পিছু পিছু দৌড়ে, পাথুরে পাহাড়ে চড়ে এবং প্রকৃতির কঠোরতা সহ্য করে কাটিয়েছে, তাকে এমন এক প্রাণীতে পরিণত করেছে যে ক্লান্তি কি জিনিস তা জানেই না। তুফান বিজলির মতো হারুনের হাঁপাতে থাকা ঘোড়ার পাশ দিয়ে ছুটে গেল। হারুন আতঙ্কে পেছনে ফিরে দেখল যে এই প্রতিদ্বন্দ্বী তাকে ধুলোবালির মাঝে ফেলে অনেক দূরে চলে যাচ্ছে। তার ঘোড়াটি পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু তীব্র ক্লান্তিতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে বালির উপর পড়ে যায় এবং সাওয়ারিকে ছিটকে ফেলে দেয়। রূপালী ঘোড়াটি সবাইকে পেছনে ফেলে দিয়ে এক বিস্ময়কর ব্যবধানে ফিনিশিং লাইন পার করে। ওয়ালি এবং উপস্থিত জনতার পিনপতন নিস্তব্ধতায়, যারা জীবনে এমন গতিও দেখেনি, এমন সৌন্দর্যও দেখেনি। ঘোড়াটি দৌড় শেষ করে কয়েক কদম হেঁটে থামে। সে হাঁপাচ্ছিল না, বরং বিজয়ের গর্বে নিজের জায়গায় দাঁড়িয়ে শরীর কাঁপাচ্ছিল, আর তার সাওয়ারি শান্তভাবে তার ঘাড় বুলিয়ে দিচ্ছিল। দূর থেকে হারুন এই দৃশ্য দেখছিল। তার চেহারা ধুলোবালি মাখা, চোখ দুটো বিস্ময় এবং সদমে বড় বড় হয়ে আছে। সে দেখছিল তার ধনী হওয়ার স্বপ্ন মরুভূমির ধুলোর সাথে উড়ে যাচ্ছে। যখন ধুলোর ঝড় থামল এবং জনতার হর্ষধ্বনি আস্তে আস্তে নীরবতায় রূপ নিল, তখন পুরস্কার বিতরণের সময় এলো। ওয়ালি তার দেহরক্ষী এবং উজিরদের নিয়ে ময়দানে নামলেন এবং সেই নেকাব পরা সাওয়ারির দিকে এগিয়ে গেলেন, যে এখনো পূর্ণ মর্যাদার সাথে তার রূপালী ঘোড়ায় বসেছিল। হারুন তার কাপড় থেকে ধুলো ঝাড়ল। পরাজয়ের তিক্ততা সত্ত্বেও তার ভেতরের ব্যবসায়ী সত্তা এখনো মরেনি। সে বিজয়ী ঘোড়াটির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। মনে মনে ভাবল, দৌড় তো হেরে গেছি, কিন্তু যদি আমি ওই জাদুকরী ঘোড়াটিকে কিনে নিতে পারি, তাহলে আমার সব লোকসান পুষিয়ে নিতে পারবো। ওটা থেকে এমন এক নতুন বংশ তৈরি করব, যা সোনার ওজনে বিক্রি হবে। হারুন ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো এবং ওয়ালির ঠিক পেছনে প্রথম কাতারে জায়গা করে নিল। ওয়ালি সাওয়ারির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, মোবারক হোক হে বাহাদুর সাওয়ার, আজ তুমি